স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কড়া বার্তা দিলেন খামেনি, তেল আবিবে ব্যাপক হামলা। এসএসএফকে নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার, ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। এবারে বিস্তারিত। ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা-1 নিক্ষেপ করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। ইরান কখনোই জায়নবাদীদের সঙ্গে আপোষ করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি। এদিকে ইরান আর ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যেই বুধবার ভোর রাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত 4টি F-35 বিমান ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা গেছে। এই বিমানগুলোর সাথে একটি জ্বালানির ট্যাঙ্কার বিমানও ছিল। এর মধ্যে ইসরায়েল আর ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার ভোর রাতেও তেল আভিভে কয়েক দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে তেল আভিভে বুধবারের হামলায় তারা হাইপারসনিক ফাত্তা-1 মিসাইল ব্যবহার করেছে। হামলার আগে তেল আভিভের বাসিন্দাদের সরে যেতে বলেছিল তারা। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফও মঙ্গলবার রাতে দাবি করেছে যে তারা ইরানের বেশ কয়েকটি মিসাইল ঘাঁটিতে হামলা চালিয়েছে। এদিকে ইরানের রাজধানী তেহরানের কাছে অবস্থিত খোজির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রকে নিশানা করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এই কেন্দ্রটিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত অবকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়, ওয়ালিদ ইসলাম নামে ওই কর্মকর্তা ইরানে বাংলাদেশি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি। তেহরানের জর্ডান এলাকায় তার বাসা। ইরানের একটি নৌঘাঁটির কাছে অবস্থিত ওই এলাকায় রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। স্থানীয় সময় সোমবার ওই এলাকায় ইসরায়েলের হামলায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে ওয়ালিদের বাসাও রয়েছে। তবে তিনি সে সময় বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে গেছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ক্ষেপণাস্ত্র। দূরপাল্লা, মধ্য ও স্বল্প পাল্লার এই বিশেষ অস্ত্রটি অত্যন্ত দ্রুত গতির। ইরান থেকে ছোড়া শত শত এই ক্ষেপণাস্ত্র এখন ভয়ের কারণ হয়ে উঠেছে তেল আবিবের জন্য। জায়নবাদীদের বর্বরতার জবাব দিতে ইসরায়েল লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এতে তেল আবিবের রাতের আকাশও হয়ে উঠছে উজ্জ্বল। সংঘাতের ষষ্ঠ দিনে এসে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-1 নিক্ষেপ করে ইরান। এই ক্ষেপণাস্ত্রকে ইসরায়েল বিধ্বংসী বলে উল্লেখ করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। 2023 সালে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র প্রথম উন্মোচন করে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন। ইরানের কতগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে তা স্পষ্ট জানা না থাকলেও ধারণা করা হয় মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ ও উন্নত ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার এই দেশটি। গত 3 দশকে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের এক বিশাল ভাণ্ডার গড়ে তোলে ইরান। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরুর আগে ইরানের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল প্রায় 3000। এর মধ্যে রয়েছে স্বল্প, মধ্য ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং এমনকি হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রও রয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ISNA গত বছর এক প্রতিবেদনে জানায়, তাদের কাছে ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারে এমন অন্তত 9 ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে রয়েছে মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যেমন ইমাদ ও গাদার-1। এই রেঞ্জের মধ্যে ইরানের প্রথম হাইপারসনিক ফাত্তা-1 ক্ষেপণাস্ত্র রয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমন দূরপাল্লার অস্ত্র যা প্রচলিত বা পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। মধ্যাকর্ষণ শক্তির কারণে বক্র বা ধনুকের মতো পথে চলে এটি। ছুটে চলে অবিশ্বাস্য রকম দ্রুত গতিতে। উৎক্ষেপণের পর শক্তিশালী রকেট ইঞ্জিন দিয়ে আঘাত হানে লক্ষ্যবস্তুতে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন। কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে 10,000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে এই ক্ষেপণাস্ত্র। কয়েক মিনিটের মধ্যেই কয়েক হাজার কিলোমিটার অতিক্রম করতে পারে এটি।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর দীর্ঘ পাল্লা এবং উচ্চ গতির কারণে এসব ক্ষেপণাস্ত্র আটকানো খুব কঠিন, আর এই বৈশিষ্ট্যই মিসাইলগুলোকে বিশেষভাবে বিপজ্জনক করে তোলে। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেও থেমে নেই গাজায় হত্যাযজ্ঞ। গতকাল মঙ্গলবারও গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ত্রাণপ্রার্থী বহু ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনী অন্তত 89 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের মধ্যে অন্তত 70 জন ছিলেন ত্রাণ নিতে আসা সাধারণ ফিলিস্তিনি। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার সকালে খান ইউনিসে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ত্রাণ কেন্দ্রে ত্রাণ নিতে জড়ো হয়েছিল হাজারো ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনী প্রথমে ড্রোন থেকে তাদের ওপর গুলি চালিয়েছে। কয়েক মিনিট পর ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলা ছোড়া হয়। এদিকে খান ইউনিসে গুলি ও গোলা ছোড়ার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। বিষয়টি তারা তদন্ত করছে বলে জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র বলছে, ইসরায়েলের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে 55,432 জন মানুষ নিহত হয়েছেন। সব ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সঙ্গে এসএসএফকে কাজ করতে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এসএসএফ অন্যান্য বাহিনীর তুলনায় একটি ক্ষুদ্র বাহিনী, তবে এর কাজের গুরুত্ব ও সংবেদনশীলতা অনেক বেশি। বিগত 10 মাসে এই বাহিনী দেশ বিদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছে। এসএসএফ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি পর্যালোচনা করবে এবং সেগুলো মোকাবিলার জন্য যাবতীয় প্রস্তুতি নেবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। আমি মনে করি, জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। প্রিয় এসএসএফ সদস্যবৃন্দ, রাষ্ট্রঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যা 6টার দিকে গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে যাবেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগে গত 8 জানুয়ারি কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। টানা 17 দিন ক্লিনিকে থাকার পর 25 জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন তিনি। গত 6 মে লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা জিয়া। সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন বিষয়ে আলোচনা দিয়ে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবারের আলোচনায় অংশ না নিলেও বুধবারের বৈঠকে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী। বিএনপি, জামায়াতে ইসলামী সহ 29টি দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়েছেন। ঐকমত্য কমিশনের সদস্যরাও রয়েছেন। সাংবিধানিক পদগুলোতে নিরপেক্ষ নিয়োগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব আলোচ্য সূচিতে রয়েছে। এছাড়া আলোচনা হবে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও জেলা সমন্বয় কাউন্সিল গঠন নিয়ে। সভার সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আশা করেন দলগুলো বৈঠক থেকে সিদ্ধান্তে পৌঁছবেন। এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে এক ধরনের মতামত এসছে, যেগুলোর পরিপ্রেক্ষিতে কিছু কিছু বিকল্প প্রস্তাব বা আলোচনার মধ্যে প্রস্তাবও তৈরি হয়েছে। আমরা সবচেয়ে খুশি হব যদি আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারি আজকে, যেগুলো আমাদেরকে কাজের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে। অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইল এবং মানবতাবিরোধী অপরাধের অপর 2 আসামির মামলার পরবর্তী শুনানি 15 সেপ্টেম্বর। বুধবার সকালে কারাগার থেকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই তারিখ ঠিক করে। সোহাইলের বিরুদ্ধে 2012 সালে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে ছাত্র শিবিরের গোলাম মর্তুজা নিহিমকে অপহরণের অভিযোগ রয়েছে। এছাড়া জুলাই আগস্টের মামলায় অতিরিক্ত পুলিশ
সুপার ইশতিয়াককেও ট্রাইব্যুনালে আনা হয়। জুলাই আন্দোলন চলাকালে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করার অভিযোগ তার বিরুদ্ধে। মামলার অন্য আসামি সাবেক ডিবি কর্মকর্তা হারুন পলাতক। এদিকে গাবতলীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় অতিরিক্ত পুলিশ সুপার SM মাইনুলকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার তদন্তের জন্য 3 মাস সময়ের আমরা আবেদন করেছিলাম। আমরা আশা করছি যে আরও কম সময়ে তদন্ত সংস্থা তদন্ত কার্যক্রম সম্পন্ন করবে। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের উক্ত আবেদনটি মঞ্জুর করে 3 মাস সময় দিয়েছেন আমাদেরকে। আগামী 72 ঘন্টায় সারা দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা থাকার কথা জানিয়েছে সংস্থাটি। একই সময়ে দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে চলাফেরায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। স্পষ্ট লঘুচাপ পশ্চিমবঙ্গ বরাবর অবস্থান করছে এবং তার বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয়বাষ্পে সমৃদ্ধ বাতাস বাংলাদেশে ক্রমাগতভাবে প্রবেশ অব্যাহত রেখেছে এবং সারি সারি মেঘমালা তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সকল বিভাগেই কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং অতি ভারী বর্ষণের কারণে রাঙামাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং বান্দরবনের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজল হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া ফতুল্লার সাইদ হত্যা চেষ্টা মামলাতে গ্রেফতার দেখানো হয়েছে তাকে। এ সময় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়। বাদীপক্ষের আইনজীবী জানান, সিদ্ধিরগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সজল হত্যা মামলায় আইভীকে হুকুমের আসামি করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে। এদিকে আইভীর আইনজীবী জানিয়েছেন, 2টি মামলার এজাহারে আইভীর সম্পৃক্ততা উল্লেখ নেই। আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় 4টি এবং ফতুল্লা থানায় 1টি মামলা রয়েছে। এর মধ্যে 3টি হত্যা মামলা। চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে 20 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। আজ ভোর 4:45টার দিকে সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশিন করে BSF। পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জ 53 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। আটকদের মধ্যে 3 জন পুরুষ, 7 জন নারী ও 10 জন শিশু। বিজিবি অধিনায়ক জানান, সকালে বৃষ্টির মধ্যে মাসুদপুর সীমান্ত দিয়ে BSF 20 জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশিন করে। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়। আটক ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই বাছাই শেষে তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কড়া বার্তা দিলেন খামেনি। তেল আবিবে ব্যাপক হামলা। SSF-কে নিরপেক্ষ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। 39তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 4টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।